সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? ভালো আছি না? আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ঈশ্বরের কৃপায়, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান দিয়ে আমাদের আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি আজকের পাঠের কন্টেন্ট স্ক্রিনে শেয়ার করছি, তোমরা সবাই একটু অপেক্ষা করো। অন্বেষা, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। তোমাকে দেখতে পাচ্ছি না, ঈশাকেও দেখতে পাচ্ছি না। ম্যাম, আমাদের তো ভিডিও ওপেন করা। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। শিক্ষার্থী বন্ধুরা আমার, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আদর নিও, স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 10ম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি, কার মনে আছে? স্মরণীয় যারা চিরদিন, পাঠ 2। একটু অপেক্ষা করো। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছি স্মরণীয় যারা চিরদিন, পাঠ 2। আজ আমরা পড়ব স্মরণীয় যারা চিরদিন, পাঠ 3। সবাই আমার বাংলা বইয়ের 45 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই খুলো তো, খুলে আমাকে দেখাও। ঈশা, তোমাকে দেখতে পাচ্ছি না বাবা। রাহাকেও দেখতে পাচ্ছি না। ম্যাম, আমার তো ভিডিও ওপেন করা। আচ্ছা, সবাই বই খুলেছো? জি ম্যাম। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে 25শে মার্চ রাতে থেকে রেহাই দেয়নি পর্যন্ত। 45 নম্বর পৃষ্ঠার 25শে মার্চ রাতে থেকে 46 নম্বর পৃষ্ঠার রেহাই দেয়নি পর্যন্ত। আচ্ছা, গত ক্লাসে যে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা সবাই আমাকে মেসেঞ্জারে দিয়েছো, শেয়ার করেছো, সবারটাই হয়েছে, খুব সুন্দর লিখেছো তোমরা। ম্যাম, আমার বাড়ির কাজ কি দেখছেন? আমি আরেকটি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম পাকিস্তানি হত্যাকাণ্ড পরিকল্পনা শব্দ। এই শব্দগুলো থেকে যুক্তবর্ণগুলো বাছাই করতে বলেছি, যুক্তবর্ণ ভেঙে লিখতে বলেছি এবং নতুন শব্দ তৈরি করতে বলেছি। তোমরা আমার সাথে মিলিয়ে নাও, দেখো এখানে স্ক্রিনে দেখো, দন্ত স, দন্ত স হচ্ছে যুক্তবর্ণ। এখানে বর্ণ আছে দন্ত স এবং ত। আর নতুন শব্দ হচ্ছে রাস্তা, বস্তি। তারপর হচ্ছে হত্যাকাণ্ড, এখানে যুক্তবর্ণ হচ্ছে মূর্ধন্যয় ড, মূর্ধন্যয় ড। এখানে মূর্ধন্য এবং ড, এই দুটি বর্ণ যুক্তবর্ণ। এবং মূর্ধন্যয় ড দিয়ে নতুন শব্দ হচ্ছে প্রচন্ড, ঠান্ডা। এরপর পরিকল্পনা, এখানে যুক্তবর্ণ হচ্ছে লয় প, লয় প, ল এবং প যুক্তবর্ণ। নতুন শব্দ হচ্ছে গল্প, অল্প। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, আমি লিখেছি স্বল্প অল্প। আচ্ছা, যাই হোক, স্বল্প লিখলেও হবে বাবা। আচ্ছা, এরপরে শব্দ, এখানে যুক্তবর্ণ হচ্ছে বৈদ, এখানে যুক্তবর্ণ হচ্ছে বৈদ। এখানে যুক্তবর্ণ ব এবং দ।
আর এই বৈধ দিয়ে নতুন শব্দ হচ্ছে জব্দ শতাব্দী। ম্যাম আমি শুধু জব্দ কি লিখেছো? ম্যাম শুধু আমি জব্দ লিখেছি। আচ্ছা, তাতেই হবে বাবা। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আজকে নতুন পাঠ শুরু করব। চলো তার আগে আমরা একটা ভিডিও দেখি। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আমরা এখানে ভিডিওতে দুটো ছবি দেখতে পেলাম। একজন হচ্ছে সেলিনা পারভিন আর একজন হচ্ছে রণদা প্রসাদ সাহা। আজকের পাঠে আমরা দুজন সম্পর্কে জানবো। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পায়নি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আজকের পাঠ্যাংশটুকু সুন্দরভাবে শুনেছো? মনোযোগ দিয়ে শুনেছো? আচ্ছা, আমি আর একবার শোনাই তোমাদেরকে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পায়নি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনেছো মনোযোগ দিয়ে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে আমাকে তোমরা পড়ে শোনাবে। প্রথমে অন্বেষা পড়ো। আমি একজনকে যেখানে থামতে বলবো, পরের জন তারপর থেকে পড়বে। এই জন্য অন্যের পড়া মনোযোগ দিয়ে শুনবে।
25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্র অফিসগুলো অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভীন। আচ্ছা, থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ। এরপর নিঝুম পড়ো। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী বীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। থ্যাংক ইউ বাবা, বাবা থ্যাংক ইউ। ঈশা পড়ো তো এবার। ঈশা, ঈশা, ঈশা শুনতে পাচ্ছ? ঈশা, আচ্ছা রাহা পড়ো। অধ্যক্ষ যোগেশ চন্দ্র বোস দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পাননি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছো। নতুন না বাবা, নতুন চন্দ্র সিংহ। তোমরা সবাই খুব সুন্দর পড়েছো। ঈশার ওখানে বোধহয় নেটওয়ার্কের সমস্যা, তো শুনতেই পাচ্ছে না। আচ্ছা, আমরা আমাদের আজকের পাঠ্যাংশ পড়লাম। আমাদের আজকের পাঠ্যাংশটুকু থেকেও আমরা জানলাম যে 25শে মার্চ রাতে সংবাদপত্র অফিসগুলোতে পাকিস্তানি সেনারা কি জঘন্য হত্যাকাণ্ড চালায়। বহু সাংবাদিককে তারা হত্যা করে। দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। মানে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান লেখক ও সাংবাদিক শহীদ সাবের। চিন্তা করো যে কি নির্মমতা, তাই না? এটা ভাবলেও গায়ের লোম শিউরে ওঠে যে কত নির্মম পাকিস্তানি সেনারা। তারপর শহীদ হন সেলিনা পারভীন। মাত্র 25 বছর বয়স ছিল কবি সাংবাদিক। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারপর তারা আরো হত্যা করে কাকে? প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স ছিল 85 বছর। সেই ধীরেন্দ্রনাথ দত্ত যিনি পাকিস্তান গণপরিষদের প্রথম রাষ্ট্রভাষাকে বাংলা ভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনা তাকে হত্যা করে। তারপর অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ, যিনি একটা আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য, সাধনা ঔষধালয়। সেই 84 বছর বয়স্ক এই মানুষটিকেও পাকিস্তানি শত্রুরা মেরে ফেলে। তারপর বিখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা, যিনি এই দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন, তাকেও হত্যা করেন। চট্টগ্রামের একজন বিখ্যাত সমাজসেবক নূতন চন্দ্র সিংহ, শত্রু সেনারা তাকেও রেহাই দেননি। তোমরা 45 নম্বর পৃষ্ঠায় একটা ছবিতে দেখো রণদা প্রসাদ সাহার ছবি আছে, দেখতে পাচ্ছ? তোমাদের বইতেই আছে। দেখতে পাচ্ছি। তারপর সেলিনা পারভীনের ছবিও আছে 44 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ হ্যাঁ, 44 নম্বর পৃষ্ঠায় সেলিনা পারভীনের ছবিও আছে। হুম। আচ্ছা, এবারে আমরা নতুন শব্দের অর্থ শিখবো। আজকের পাঠ্যাংশ থেকেই এই শব্দগুলোর অর্থ আমরা শিখবো। দেখো তোমরা খাতায় লিখে নিও কিন্তু শব্দের অর্থ বাবা। আক্রান্ত, প্রখ্যাত, আয়ুর্বেদীয়, দানবীর। আজকে আমি ঈশা আর অন্বেষাকে দেখতেই পাচ্ছি না। লেখো। আমাকে দেখা যাচ্ছে না? না বাবা, দেখা যাচ্ছে না। আজকে প্রথম থেকেই দেখতে পাচ্ছি না তোমাকে। আমার তো ভিডিও ওপেন করা। আবার বন্ধ করে ওপেন করো তো। ম্যাম সেটা বারবারই করছি, হচ্ছে না তো। ও
ও আচ্ছা, আক্রান্ত অর্থ কি লিখেছি বলো তো অন্বেষা? আক্রান্ত অর্থ লিখেছেন আক্রমণ করা হয়েছে এমন। থ্যাংক ইউ, দ্রুত লিখে ফেলো। আক্রান্ত হচ্ছে মানে আক্রমণ করা হয়েছে এমন, মানে যাকে আক্রমণ করা হয় সেই হচ্ছে আক্রান্ত, বুঝছো? আচ্ছা, এরপরে প্রখ্যাত। প্রখ্যাত, প্রখ্যাত অর্থ প্রসিদ্ধ, বিখ্যাত, যশস্বী, যে কোনো একটা লিখলেই হবে। নূর এসেছো? নূর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ম্যাডাম কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে হচ্ছে 6টার বদলে 5:30টায় ক্লাস শুরু করেছি, তুমি একটু দেরিতে দেখেছো মেসেঞ্জারে। আচ্ছা, তুমি আজকে আমরা পড়িয়েছি হচ্ছে 45 নম্বর পৃষ্ঠার 25শে মার্চ রাতে থেকে 46 নম্বর পৃষ্ঠার শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি, এই পর্যন্ত। তো এই আজকের পাঠ্যাংশ থেকে শব্দের অর্থ শিখাচ্ছি, তুমি দ্রুত লিখে ফেলো শব্দের অর্থগুলো। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ, লিখে ফেলো বাবা। আক্রান্ত অর্থ আক্রমণ করা হয়েছে এমন। প্রখ্যাত অর্থ প্রসিদ্ধ, যে কোনো একটা লিখবে। প্রসিদ্ধ, বিখ্যাত, যশস্বী, তিনটার মধ্যে যে কোনো একটা লিখবে। আচ্ছা, এখন আবার অন্বেষাকে দেখা যাচ্ছে। নূর লিখে ফেলো বাবা। তাহলে আক্রান্ত অর্থ আক্রমণ করা হয়েছে এমন। প্রখ্যাত অর্থ প্রসিদ্ধ বা বিখ্যাত বা যশস্বী। আমার রুমে চালের আচ্ছা, এবারে আমরা দেখি আয়ুর্বেদীয় অর্থ কি দেখায়, এবারে সেটা দেখি। আয়ুর্বেদীয় অর্থ আয়ুর্বেদ সম্মত। আয়ুর্বেদ সম্মত। ম্যাম, আয়ুর্বেদীয় এটা তো শব্দের অর্থ জেনে নি, বইয়ের পিছনে এখানে তো নেই। হ্যাঁ বাবা, ওইখানে নেই, এই জন্য তো তোমাদেরকে এগুলো শিখাচ্ছি। তোমরা পাঠ্যাংশের অনেকগুলো শব্দ আছে যেগুলোর অর্থ কিন্তু নেই, শব্দের অর্থ জেনে নি, পেছনে নেই। হ্যাঁ, আমি দেখেছি। আয়ুর্বেদীয় অর্থ আয়ুর্বেদ সম্মত। নূর, কয়টা লিখেছো বাবা? ব্যবহার একটা আছে। আচ্ছা, দেখো। শেষ। আচ্ছা, এবার দানবীর। দানবীর অর্থ অত্যন্ত দানশীল অথবা সর্বস্ব দান করতে ইচ্ছুক এমন, যে কোনো একটা লেখো, প্রথমটা লেখো। দানবীর অর্থ অত্যন্ত দানশীল। হয়ে গেছে লেখা। ম্যাম লেখা শেষ। আচ্ছা, ম্যাম লেখা শেষ। থ্যাংক ইউ। ম্যাম লেখা শেষ। আচ্ছা, তাহলে আক্রান্ত অর্থ আক্রমণ করা হয়েছে এমন। প্রখ্যাত অর্থ প্রসিদ্ধ। আয়ুর্বেদীয় অর্থ আয়ুর্বেদ সম্মত। দানবীর অর্থ অত্যন্ত দানশীল। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর আজকের পাঠ্যাংশ থেকে আমরা মুখে মুখে বলতে পারবো। কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার করার দাবি জানান? কোন শহীদ বুদ্ধিজীবী বলতো? আজকের পাঠ্যাংশে আমরা পড়েছি। ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। আচ্ছা, এই যে আছে যে তার সম্পর্কে বলি ও লিখি, তো ধীরেন্দ্রনাথ সম্পর্কে আমরা আজকের পাঠ্যাংশে কি জেনেছি?
আমরা আজকের পাঠ্যাংশে ধীরেন্দ্রনাথ সম্পর্কে কি জেনেছি যে উনি বিখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী, আর ওনার মৃত্যুর সময় বয়স ছিল 85 বছর। শুধু তো এইটুকুই জেনেছি, তাই না? আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখে ফেলো তো। এইভাবে লিখবে, ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তিনি তার সম্পর্কে বলিয়ে লিখি, মানে তিনি প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 85 বছর। আজকের পাঠ্যাংশের ভিতরেই আছে, 46 পৃষ্ঠার উপরের দিকে আছে। পেয়েছো বইতে? আচ্ছা, কার লেখা হয়েছে যে কোনো একজন পড়ে শোনাও। ম্যাম আমার হয়েছে। বলো তো, বলো। প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তার সম্পর্কে বলো, তার বাড়ি কোথায় ছিল? ধীরেন্দ্রনাথ দত্ত 85 বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে। না 85 বছর বয়সে তাকে হত্যা করা হয়। আর ওনার বাড়ি ছিল হচ্ছে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। বুঝতে পেরেছো? আর কেউ যে কোনো একজন বলো তো। আমার হয়েছে ম্যাম। বলো। লিখেছে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। তাকে যখন পাকিস্তানি সেনারা হত্যা করে তখন তার বয়স হয়েছিল 85 বছর। থ্যাংক ইউ। এর সঙ্গে যুক্ত করবে যে তার বাড়ি কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। হ্যাঁ, আচ্ছা, এই যে শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন, এটাও কিন্তু আজকের পাঠ্যাংশেও আছে। শহীদ সাবের লেখক ও সাংবাদিক। হ্যাঁ, তাকে কি অবস্থায় মারা গিয়েছিলেন। হ্যাঁ, শহীদ সাবের ছিলেন লেখক ও সাংবাদিক। তো পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ রাতে সংবাদপত্রের অফিসগুলোতে আগুন লাগায়। ওই রাতেই উনি অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি, তাই না? আচ্ছা, তাহলে দ্রুত লিখে ফেলো তো বাবা, বইতে যেভাবে আছে সেভাবেই লিখে ফেলবে। খুবই সহজ। শহীদ সাবের ছিলেন লেখক ও সাংবাদিক। 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা সংবাদপত্র অফিসগুলোতে আগুন লাগিয়ে দেয়। ওই রাতে অফিসেই ঘুমাচ্ছিলেন শহীদ সাবের। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। হয়ে গেছে। থ্যাংক ইউ। কি পড়ে শোনাও তো। লিখেছে 25শে মার্চ পাকিস্তানের সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। তারপর ম্যাম আমার হয়েছে। বলো তো, নূর বলো। আমি বলি। ঈশা, তোমাকে তো ঈশাকে আমি কতক্ষণ দেখেছি, তুমি কোথায় ছিলে ঈশা? আমি নামাজ পড়তে গিয়েছিলাম। ও আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, নূর বলো আগে। শহীদ সাবের ছিলেন একজন মেধাবী লেখক ও সাংবাদিক। 25শে মার্চ রাতে তিনি ঘুমিয়েছিলেন দৈনিক সংবাদ অফিসে।
এর পত্রিকা অফিসে পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন লাগিয়ে দেয়। সেই ভয়াবহ আগুনে পুড়ে তিনি শহীদ হন। হ্যাঁ বাবা, সুন্দর লিখেছো। ম্যাম এবার আমি বলুন। বলো। শহীদ শহীদ সাবের ছিলেন লেখক ও সাংবাদিক। পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চে সংবাদপত্র অফিসগুলোয় আগুন দেয়। তিনি ওই শহীদ সাবের ওই অফিসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। হ্যাঁ, নিঝুম লিখেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদেরটা পরেরটা শুনবো। আচ্ছা, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়, এটাও কিন্তু আমাদের আজকের পাঠ্যাংশে রয়েছে, তাই না? হ্যাঁ ম্যাম, দান করার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে। হ্যাঁ, তোমরা এভাবে লিখবে, এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে। তাহলে লিখে ফেলো দ্রুত, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়। এটা কি আরেকবার বলতে পারবেন? হ্যাঁ বাবা, আজকের পাঠ্যাংশেই আছে, দেখো 46 নম্বর পৃষ্ঠার উপরেই আছে। 46 নম্বর পৃষ্ঠার। হ্যাঁ হ্যাঁ, এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে। আচ্ছা, থ্যাংক ইউ। ঈশা বলো, তোমার কি লিখেছো? লিখেছি যে দানশীলতার জন্য রণপ্রসাদ সাহাকে দানবীর বলা হতো। তিনি সাধারণ মানুষদের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। থ্যাংক ইউ। রণপ্রসাদ সাহা না বাবা, রণদা প্রসাদ সাহা। ম্যাম আমারও হয়েছে। ওকে ম্যাম। আচ্ছা, নূর বলো তো। দানশীলতার জন্য রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদ সাহা, হ্যাঁ, সাহাকে দানবীর বলা হয়। তিনি সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। বলো। আচ্ছা, নিজুম লিখেছো? কি লিখেছো বলো। দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন এই রণদা প্রসাদ সাহা। বলো। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে, দুজন শহীদ সাংবাদিকের নাম বলি। দুইজন শহীদ সাংবাদিকের নাম বলে ফেলো দ্রুত, আজকের পাঠ্যাংশে আমরা পড়েছি। দুজন শহীদ সাংবাদিক। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। মেহেরুন্নেসা আছে, সেলিনা পারভিন আছে, শহীদ সাবের আছে, তাই না? আচ্ছা আচ্ছা, তারা কোথায় কিভাবে শহীদ হন সেই সম্পর্কে লিখে, এটা তো খুবই সহজ। তারা কোথায় কিভাবে শহীদ হন বলো তো।
মেহেরুন্নেসার কথা বলেছো, মেহেরুন্নেসা কিভাবে শহীদ হন বলো তো? মেহেরুন্নেসা কিভাবে শহীদ হয়েছেন এটা মূলত লেখা নেই, লেখা আছে যে মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা, তাই না? শুধু শহীদ শহীদ সাবেরেরটা লেখা আছে, শহীদ সাবেরেরটাই বলো তো নিঝুম। সাবের ছিলেন লেখক সাংবাদিক। পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন দেয়, তখন তিনি ওই অফিসে ঘুমন্ত মারা যান। ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় মারা যান। এবং তারপরেই লেখা আছে যে শহীদ হন সেলিনা পারভীন। আর তারপরেই লেখা আছে মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। আচ্ছা, তাহলে আজকের পাঠ্যাংশ থেকে আমরা জানলাম যে 25শে মার্চ রাতে কি জঘন্য এবং নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীরা। তারা সংবাদপত্র অফিসগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং ওই সংবাদপত্র অফিসে ওই সময় যারা ঘুমন্ত ছিলেন তারা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান সংবাদ অফিসে। তারা আরো মানে ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যা করেন, যার বয়স ছিল 85 বছর। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। তারপর অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ, যিনি একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠান চালান সাধনা ঔষধালয় দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য, সেই 84 বছর বয়স্ক মানুষটিকেও হত্যা করে পাকিস্তানি সৈন্যরা। দানবীর রণদা প্রসাদ সাহাকেও হত্যা করেন। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক নূতন চন্দ্র সিংহকেও হত্যা করেন। তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীর এই নির্মম নারকীয় হত্যাকাণ্ডের কথা জেনে তোমাদের কেমন লাগছে বলো তো? কেমন লাগছে আমাকে বলো। যে কোনো খুব খারাপ লাগছে, তাই না? ওদের 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 প্রতি ঘেন্না যাচ্ছে না মনে, পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রতি, যে ওরা কত জঘন্য ছিল, কত নির্মম ছিল। আর বুঝতে পেরেছো যে এই দেশের স্বাধীনতা এত সহজে অর্জিত হয়নি, কত প্রাণীর বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন। আমরা স্বাধীন, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করতে পারছি। এটা কিন্তু একা একা আপনা আপনি আসেনি, অনেক তাজা রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। আর এই যারাই তাদের প্রাণ, যারা তাজা প্রাণ বলি দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, তারাই আমাদের স্মরণীয় বর্ণ আলোকিত মানুষ, তারা আমাদের জন্য চিরস্মরণীয়। এই জন্যই মূলত আজকের পাঠের নাম স্মরণীয় যারা চিরদিন। তোমরা বুঝতে পেরেছো বাবা সবাই? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব হচ্ছে, এই যে আমি যে শব্দের অর্থ শিখিয়েছিলাম না, মনে আছে? শব্দের অর্থ শিখিয়েছিলাম আক্রান্ত, প্রখ্যাত, আয়ুর্বেদীয়, দানবীর। আক্রান্ত, প্রখ্যাত, আয়ুর্বেদীয়, দানবীর, এই 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করবে তোমরা। এই 5টি না, সরি, হ্যাঁ হ্যাঁ 4টি, এই 4টি শব্দ দিয়ে বাক্য তৈরি করবে, মনে থাকবে? আর তৈরি করবে শব্দ দিয়ে, হ্যাঁ বাক্য তৈরি করবে, মানে বাক্য রচনা করবে। আর হচ্ছে আজকের পাঠ্যাংশটুকু খুব সুন্দর করে বাড়িতে বারবার পড়বে। আমি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে শুনবো। সাবলীল ভাবে পড়তে হবে, সঠিক উচ্চারণে পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে। হ্যাঁ, মনে থাকবে? মনে থাকবে বাবা? নূরের কালকে বাড়ির কাজ দেখেছি আমি, খুব সুন্দর লিখেছে নূর। নূরকে আমার খুব ভালো লাগে এই জন্য যে আমার ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দেখি নূর মেসেঞ্জারে বাড়ির কাজ পাঠিয়ে দেয়। আমার ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তারপর নিঝুমের বাড়ির কাজও আমি কালকে পেয়েছি, আমার মেসেঞ্জার গ্রুপে পেয়েছি। অন্বেষার বাড়ির কাজও পেয়েছি। আমি তো আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ বাবা, তোমারটাও পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এক এক করে বলছি। আমি মেসেঞ্জার আমি তো কালকে ক্লাস করতে পারি নাই, কিন্তু আমি তো গতকালকে আগের দিনই হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, তুমি গতকালকের আগের দিনটা দিয়েছো বাবা, গতকালকের ক্লাস তুমি করতে পারোনি, আমার মনে আছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যারা আমার ক্লাসে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করবে, যারা বাড়ির কাজ পাঠাবে, আমি তাদেরকে গিফট পাঠাবো। তোমরা তোমাদের গিফট সময় মতো পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার ম্যাম। আদাব ম্যাম। এখনই লিভ করো না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব।